আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হয়তো আর ফিরবে না, হয়তো না মানে আর ফিরবে না। হাসিনা তো আসবেই না, হাসিনা পালায় গেছে, এরকম পালানো কেউ আর ফিরে আসে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আসবে না, কিন্তু আওয়ামী লীগের এই এই কালচারাল ফেসিস্টরা এরা কিন্তু আছে। এরা এই লড়াইটা করবে, মিথ্যা বয়ান তৈরি করবে, ন্যারেটিভ তৈরি করবে, যেটা দিয়ে তারা চেষ্টা করবে হাসিনাকে একটা হিরো বানানোর জন্য নানান প্রক্রিয়ায়। এখন আমাদের এটা তৈরি হতে পারে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে, যদি আমরা কোনোভাবে এই স্কোপটা তৈরি করে দিই তাদেরকে। এটা দিয়েও হয় নাই। এরপরে ছিল যে রাষ্ট্রপতি এই তাদের অপসারণের আইন ছিল আগে সংসদ অপসারণ করতে পারে, সংসদের 2/3 দিয়ে। তারপর সেটা করছে না, রাষ্ট্রপতি বিচারপতিদেরকে অপসারণও করতে পারবে। তার মানে বিচার বিভাগের কার এত বড় সিদ্ধারা আছে যে রাষ্ট্রপতি যেটা চাইবে না তার বিরুদ্ধে আইন করবে বা করবে। এরপরে একটা সমস্যা ছিল যে যদি মৌলিক মানবাধিকারের কিছু বিষয় আছে সেগুলো নিয়ে হাত দেওয়া যায় না। যেমন আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে 3টা মৌলিক মানবাধিকার ছিল: মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। এখন শেখ মুজিব চিন্তাগুলো সব বন্ধ করে দিলাম, যদি সংবাদপত্রে কিছু লেখে তো সে ওইটা সংশোধন করে ওই 39 ধারার অনুচ্ছেদের চিন্তার স্বাধীনতা রেখে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দিল। 4টা সংবাদপত্র থাকবে রাষ্ট্রীয়, মানে কেউ লিখতেও পারো। চিন্তা করার স্বাধীনতাটা শুধু ছিল, চিন্তা করতে পারো, করোগা, অসুবিধা নেই, প্রকাশ করতে পারবে না। এই হলো তার আদালত, মিডিয়া, মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক মানবাধিকার শেষ করে দিল। মৌলিক মানবাধিকারের আরেকটা ফেরকা ছিল। ফেরকাটা কি, যে অনুচ্ছেদ 44 বলছে কারো যদি মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে সে সুপ্রিম কোর্টে যাইতে পারে এটার বিচার চাইতে। সেই 44 রিভোক করে দিছে যে কারো মৌলিক মানবাধিকার লঙ্ঘন হইলে সে আদালতে যাইতে পারবে না। আরও মানে নানান আলাপ আছে এখানে, আমি সব কয়টা সময় নেব না। আমি শুধু এটা বলতে চাই যে শেখ মুজিব কি জিনিস ছিল, যে ক্ষমতা এসে 15 লক্ষ মানুষ খুন করছে। 73-এ এরকম একটা আমাদের গণতন্ত্রের যাত্রাটাই করতে দেয় নাই। আমরা যে একটা স্বাধীন দেশ পেলাম, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব, সেই দেশটাই করতে দেয় নাই। 75-এ 4র্থ সংশোধনী দিয়ে সে আরেকটা জিনিস ছিল, রাষ্ট্রপতি হইতে পারে সর্বোচ্চ 2 টার্মের জন্য, সেটা বাতিল করে দিছে এবং কোনো নির্দিষ্ট করা নেই যে কতবার হইতে পারবে। বুঝতে পারেন মানে শেখ মুজিব কি ছিল, এইটা আল্লাহ দুনিয়ার কোনো দেশে এটা দেখাতে পারবেন না। এই যেগুলা বললাম, কোনো নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি হয়ে যাবে এবং বলবে যে ওনাকে জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে। এইটা কিং জং উনও করে না, এটা আল্লাহ দুনিয়ার কোথাও নাই। মানুষ মিছেমিছি হইলেও একটা ইলেকশন দেয়। এই হচ্ছে শেখ মুজিব। সেই শেখ মুজিব রে আমাদের পুরো একটা জেনারেশনের উপরে বানানো হয়েছে হিরো। সেই শেখ মুজিব রে বানানো হয়েছে আব্বা, সেই শেখ মুজিব রে বানানো হয়েছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এরকম নিকৃষ্ট স্বৈরাচার আল্লাহ দুনিয়ায় আর কোথাও আসে নাই। সেই নিকৃষ্ট স্বৈরাচার রে ন্যারেটিভের লড়াই দিয়ে, তাদের কালচারাল ফেসিস্টদের কালচারাল এই যন্ত্রপাতি দিয়ে তারা মুজিবকে বানিয়েছে বাংলার হিরো, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি এটা কেন বললাম? এই শক্তিটা তাদের আছে, এটাকে অবহেলা করলে হবে না। আমাদের এই কালচারাল লড়াইটা, একাডেমিক লড়াইটা চালাইতে হবে, না হলে আমরা জুলাইকে নিয়ে টিকাইতে হিমশিম খাবো। শুধু রাজনৈতিক শক্তি দিয়ে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হয়তো আর ফিরবে না, হয়তো না মানে আর ফিরবে না। হাসিনা তো আসবেই না, হাসিনা পালায় গেছে, এরকম পালানো কেউ আর ফিরে আসে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আসবে না, কিন্তু আওয়ামী লীগের এই কালচারাল ফেসিস্টরা এরা কিন্তু আছে। এরা এই লড়াইটা করবে, মিথ্যা বয়ান তৈরি করবে, ন্যারেটিভ তৈরি করবে, যেটা দিয়ে তারা চেষ্টা করবে হাসিনাকে একটা হিরো বানানোর জন্য নানান প্রক্রিয়ায়। এখন আমাদের এটা তৈরি হতে পারে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে, যদি আমরা কোনোভাবে এই স্কোপটা তৈরি করে দিই তাদেরকে। এই পুরো জুলাই আন্দোলনটা হয়েছে আমাদের প্রধানত, আমরা ইন্ডিয়ার একটা কলোনি হয়ে গেছিলাম, এটার বিরুদ্ধে জনগণের বিদ্রোহ ছিল। এখান থেকে আমরা বের হচ্ছি ধীরে ধীরে, অনেকে স্ট্রাগল করতে হবে। যেটা ছিল, মানুষের কোনো ডিগনিটি ছিল না। মানুষে হাসিনা খাওয়াইতো, হাসিনা ব্লাউজ পরাইতো, হাসিনা মোবাইল কিনে দিত, হাসিনা 16 কোটি মানুষকে খাওয়াইতো, হাসিনা 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতো। আমরা হইলাম সব তার দয়ার অভিমুখী প্রজা, সব সে করতো, আমাদেরকে খাওয়াইতো পড়াইতো, আমরা বেঁচে থাকতাম। এই যে মানুষের কোনো ডিগনিটি ছিল না, আমার ব্যক্তি সত্তা নাই। ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি ছিলাম স্লেভ,
আমাদেরকে টর্চার করা হতো, যখন মিছিল করতে বলা হতো মিছিল করতাম, নিপীড়ন করা হতো টর্চার ছেলে। এই যে মানুষের মিনিমাম ডিগনিটিটা ছিল না, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই হয়েছে। মানুষ এই ডিগনিটির জন্যই লড়াই করেছে, এবং প্রথম কিন্তু আমরা ক্যাম্পাসে লড়াই করেছি, প্রথম ছাত্রলীগ নিয়ে তাড়াইছি আমাদের ডিগনিটির জন্য। আমাদের মৌলিক ইস্যু ছিল ডিসক্রিমিনেশন নিয়ে। মানুষ যখন দেখে যে আমি ফেয়ার ট্রিটমেন্টটা পাচ্ছি না, আমি কষ্ট করে পড়াশোনা করতেছি, ফেয়ার ট্রিটমেন্টটা পাচ্ছি না, তখন মানুষকে রেজিস্ট্যান্সটা দেখায়। সো আমাদের অর্থনীতি লুটপাট করেছে, সম্পদ লুটপাট করেছে, চাঁদাবাজরা আমাদের ঘাড়ে বসেছে। এই মৌলিক জায়গাগুলো যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের রাষ্ট্র সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে, বিএনপি সরকার অনেকগুলো আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কারগুলো করবার দরকার ছিল সেগুলো করে নাই। মানবাধিকার কমিশন, গুম কমিশন, দুদক, স্বাধীন বিচার বিভাগ, সচিবালয়, নানান কিছু নিয়ে তারা কোঅপারেট করে নাই, গণভোটটা বাস্তবায়ন করছে না। এগুলো আমাদের জন্য একটা অশনি সংকেত, আমাদের যে রাজনৈতিক সংস্কার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের একটা ডি-আওয়ামিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল শুরু থেকেই, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও আসলে এই ব্যাপারে কোনো ভূমিকা নেয় নাই। নাজিদের পতনের পরে ডি-নাজিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষকে রি-এডুকেট করা হয়েছে। আওয়ামী লীগের যেসব স্লোগান, নাজিদের যেসব স্লোগান, সিম্বল, যেগুলো ফেসিবাদকে এনাবল করেছে, এগুলো সব নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। আমরা আওয়ামী লীগকে এখনো আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে পারি নাই, যেটা দুনিয়ার সব দেশে স্বৈরাচারের পতনের 2 থেকে 6 মাসের মধ্যে আদালতের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায়। এটা আমরা করতে পারি না, এটা আমাদের চরম ব্যর্থতা। আমাদের বিচারটা দ্রুত হচ্ছে না, স্লো হয়ে যাচ্ছে, এটা করা দরকার। ডি-আওয়ামিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের পরিবর্তন করা দরকার। আমরা এখনো স্লোগান দিয়ে মুখের চামড়া তুলে নিব আমরা, এই যে আওয়ামী চরিত্র আমাদের রাজনীতির মধ্যে, সেই জিনিসগুলো শেষ করা দরকার। এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার, রাজনৈতিক ট্রেনিংও দরকার আমাদের রাজনৈতিক দলগুলোর। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আগে বলেছি, সেটা যে আমাদের কালচারাল এবং একাডেমিক লড়াইটা চালিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমরা জুলাইকে হারাই ফেলবো। কারণ মুজিবের মতো এরকম একটা নিকৃষ্ট স্বৈরাচার কে তারা জাতির আব্বা বানাইতে পারছে, তাদের কলম দিয়ে, তাদের কালচার দিয়ে। তাদের পক্ষে কিছু অসম্ভব না। তারা এখনই বলে 3000 পুলিশ হত্যা হয়েছে, তারা জুলাইকে জুলাই দিতে চাচ্ছে। এই যে নানান ন্যারেটিভ তারা নিয়ে আসছে, শরৎ তুষার বলেছে, এই জায়গাটা আমাদের কাজ করতে হবে, কালচারাল জায়গাকে শক্তিশালী করতে হবে, যাদের যাদের যেখানে যেখানে যোগ্যতা আছে, দক্ষতা আছে, এই কাজগুলো করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এটা ফেসিলিটেট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ
যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। চেঞ্জ টিভি